ইস, নদীতে তো দেখছি কোনো নৌকায় নেই। রাত তো অনেক গভীর হয়ে এসেছে। ওইদিকে রোগীর অবস্থাও তো বেশ খারাপ। কি যে করি? আচ্ছা, ওনারাও তো বলেছিল আমার জন্য নৌকা পাঠাবে, তাহলে এখনো নেই কেন? ডাক্তার বাবু বিরক্ত হয়ে এদিক সেদিক পায়চারি করতে থাকে। এদিকে হঠাৎ করে অন্ধকারের মধ্যে মাঝে বিহীন একটা নৌকা এসে ভাসতে থাকে, আর তার সাথে একটা গান ভেসে আসে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এভাবেই দেখতে দেখতে নৌকাটা পাড়ে এসে দাঁড়ায়, আর তখনই সেখানে বইটা হাতে একটা মেয়েকে দেখা যায়। গান? কে গান গাইছিল? আমি গাইছিলাম ডাক্তার বাবু। কিন্তু এতক্ষণ ধরে তো আমি তোমাকে দেখতে পেলাম না। আমি অমনি বাবু। আধারে আমায় কেউ দেখতে পায় না, কিন্তু আলোতে এলে সবাই আমাকে দেখতে পায়। এবার নৌকায় উঠুন তো, মোড়ল মশাই আপনাকে নিতে আমায় পাঠিয়েছে। ভারী অদ্ভুত মেয়ে তো আপনি। আচ্ছা আচ্ছা, নৌকায় বসে না হয় গল্প করা যাবে। ডাক্তার বাবু আর কিছু না ভেবে সোজা নৌকায় চড়ে বসে, আর মাঝি নৌকা চালাতে থাকে। আপনি একজন মেয়ে হয়ে এভাবে রাতের বেলা যে নৌকা চালাচ্ছেন, আপনার বাড়ির লোক আপনাকে কিচ্ছু বলে না? কেউ থাকলেই না বলবে, কিন্তু কেউ তো নেই, তাই কেউ কিছু বলেও না। পেটের দায়ে এভাবে নৌকা চালাই। ও আচ্ছা, ঠিক আছে। সামনের ঘাটটাতেই আমাকে নামতে হবে মনে হচ্ছে। হ্যাঁ ডাক্তার বাবু, আপনি ঠিক ধরেছেন। নিন, নৌকা থেমে গেছে, এবার নেমে পড়ুন। আমি কাজ সেরে কাল সকালে চলে যাব। সকালে না হয় পার করে দিও। আমি দিনে নৌকা চালাই না, আমি শুধু রাতে নৌকা চালাই। টুনির কথা শুনে ডাক্তার কিছুক্ষণ অবাক হয়ে টুনির দিকে তাকিয়ে থাকে, আর বলে, কি আর করার, তুমি যখন দিনে নৌকা চালাও না, তখন তো তোমাকে আর জোর করতে পারবো না। তা তোমার ভাড়াটা কত জানি? ভাড়া দেওয়া হয়ে গেছে ডাক্তার বাবু, এবার আমি আসি। টুনি আবারও গান গাইতে গাইতে নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে একটু দূর যেতেই পথে মোড়লের চেলার সাথে তার দেখা হয়ে যায়। আরে ডাক্তার বাবু, আপনি কিসে চেপে এলেন? আমি তো সেই তখন থেকে নৌকা খুঁজে বেড়াচ্ছি আপনার জন্য পাঠাবো বলে। পাঠাবো বলে মানে? আমি তো আপনাদের পাঠানো নৌকাতে করে এলাম। ওই তো সেই নৌকা যাচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো কোনো নৌকাই দেখতে পাচ্ছি না। আচ্ছা যাক সেসব কথা, পরে দেখা যাবে। এখন আগে মোড়লের বাড়িতে তো চলুন। মোড়লের ছেলেটার করুণ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, চলুন। এরপর ডাক্তার মোড়লের চেলার সাথে মোড়লের বাড়িতে চলে যায়, আর ছেলেটার চিকিৎসা করাতে থাকে। সোনা, তোমার কি এখনো ব্যথা করছে? হ্যাঁ করছে। কোথায় তোমার ব্যথা করছে বলো তো আমায়। আমার বুকের ডান পাশে। আচ্ছা, এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও তো, দেখবে একদম তোমার সব ব্যথা ভালো হয়ে যাবে। ডাক্তার বাবু, আমার ছেলেটা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আপনার কনক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পাশের ঘরে আপনার আহারের আর বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। আপনি গিয়ে একটু খেয়ে বিশ্রাম নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর ডাক্তার পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর ডাক্তার ঘুম থেকে উঠেই অনেকের চিকিৎসা করাতে থাকে। মোড়ল মশাই, আপনার ছেলের রোগ সারানোর জন্য কিছু ঔষধ লাগবে, আর সেগুলো শহর ছাড়া এখানে পাওয়া যাবে না। তাহলে এখন কি হবে ডাক্তার বাবু? আমি আজ সারাদিন আপনার ছেলের পাশেই থাকবো। সারাদিন আমি তার চিকিৎসা করাবো। যদি তাতে কোনো উন্নতি না হয়, তাহলে আপনারা আমার সাথে শহরে যাবেন। আমি আপনাদের কাছে ঔষধ কিনে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। আর ডাক্তার সারাদিন ধরে কনকের চিকিৎসা করেই চলেছে, কিন্তু কোনো উন্নতি আর লক্ষ্য করতে পারে না। মোড়ল মশাই, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আর সুস্থ করতে পেলাম না। এবার আপনাদের আমার সাথে যেতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, শালিক তুইও চল। এরপর মোড়ল তার চালাকি নিয়ে ডাক্তারের সাথে নদীর পথে যায়।
এখন তো রাত হয়ে গেছে ডাক্তার বাবু, ঘাটে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি না। এবার তাহলে আমরা যাব কি করে? ওই তো সেই নৌকাটা আসছে। কাল যে নৌকা আমায় পার করে দিয়েছিল। টুনি তার নৌকাটা নিয়ে গান গাইতে গাইতে পাড়ে এসে ঘিরে। মোড়ল কালু অন্ধকারে অত কিছু না ভেবে তাড়াহুড়ো করে নৌকায় উঠে বসে। নৌকা আবার চলতে শুরু করে আর তার সাথে গান। লা 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 লা, লা। এই মেয়ে, তুই তুই এখানে? তুই ফিরে কি করে এলি? আমাকে দেখে বুঝি অবাক হচ্ছেন? অবশ্য আমি তো অবাক হওয়ার জন্যই ফিরে এসেছি। আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ ডাক্তার বাবু, আমরা পূর্ব পরিচিত। এবার তাহলে শুনে নিন আমাদের পরিচয়ের কাহিনীটা। টুনির কথায় ডাক্তার ভীষণ অবাক হয়ে যায় আর অবাক হয়ে টুনির দিকে তাকিয়ে থাকে। এদিকে টুনি বলতে থাকে, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে দিন কাটছিল আমার। একবেলা খাবারের অভাব ছিল ঠিকই, কিন্তু সুখের কোনো কমতি ছিল না আমার সংসারে। এদিকে একদিন আমার স্বামীকে সাপে কাটে। টুনি, টুনি, আমার সারা শরীর যে বিষে চলে যাচ্ছে। তুমি আমাকে সাহায্য করো, বাঁচাও আমাকে। আমি আমি যে তোমাদের ছেড়ে মরতে চাই না। টুনি, তুমি কোনো চিন্তা করো না গো, আমি এক্ষুনি তোমাকে নিয়ে ওঝার কাছে যাব। ওঝা এক্ষুনি তোমার বিষ নামিয়ে দিবে আর তুমি সুস্থ হয়ে যাবে গো। আমি খুব দ্রুত আমার স্বামীকে নিয়ে ওঝার কাছে যেতে থাকি, আর তখনই দুষ্টু কালু কাক আমার পথ আটকে দাঁড়ায়। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আগে আমার পাওনা টাকাগুলো পরিশোধ করে দে, তারপর যেতে পারবি। মোড়ল মশাই, আমাকে আগে যেতে দিন মোড়ল মশাই, নয়তো আমার স্বামী যে মরে যাবে। তার জন্যই তো আমি পথ আটকে দাঁড়িয়েছি। তোদের মতো গরিবরা যদি কেউ মারা যায় তাহলেই তারা সুযোগ পেয়ে বসে আর টাকা মওকুফের জন্য হাত পেতে বসে। তাই তোরা যাতে সেই সুযোগটা আর না পাস, তাই তো আমি তোর পথ আটকে দাঁড়িয়েছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি দয়া করুন। আপনি যদি এখন আমার পথ আটকে থাকেন তাহলে যে আমার স্বামীটা মরে যাবে। এমনটা করবেন না মোড়ল মশাই, এমনটা করবেন না। আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য অনেক আকুতি মিনতি করতে থাকি, কিন্তু এই শয়তান মোড়ল কিছুতেই আমার পথ ছেড়ে দেয় না। অবশেষে সেখানেই আমার স্বামী মারা যায়। এরে, মোড়ল মশাইয়ের কথা তোর কানে যাচ্ছে না? টোনা, টোনা, তুমি নিশ্চুপ হয়ে গেলে কেন? টোনা, টোনা, কথা বলো, কথা বলো টোনা। টোনা, আমার টোনা, টোনা যে আর নেই। মোড়ল মশাই, এভাবে আপনি আমার স্বামীকে মেরে ফেললেন। আপনি একটা খুনি, আপনি খুনি, আপনি একটা খুনি। মরেছে ভালোই হয়েছে, যা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে আয়, যা। আমি আপনাদের দুজনের নামে পুলিশের কাছে মামলা করব। আপনারা আমার স্বামীকে ইচ্ছে করে মেরে ফেলেছেন। অত কিছু বাদ দে, স্বামী মরেছে, এখন আমাকে বিয়ে করে নে। তোর স্বামী তো তোকে দুবেলা ঠিক মতো খেতেই দিতে পারতো না, আর আমি তোকে পুরো রাজরানী করে রাখবো। তোদের মতো নোংরা পাখির মুখে আমি থুতু ছুঁড়ে মারি। তোর এত বড় সাহস, তুই মোড়লের মুখে থুতু ছুঁড়ে মারিস? মোড়লের চেলা আমাকে মারতে শুরু করে, আর আমার ছানা আমাকে বাঁচাতে এলে তাকেও মেরে ফেলে, আর তার সাথে আমাকেও মেরে ফেলে। আমাদের সুখী পরিবারের সেখানেই সমাপ্তি ঘটে যায়। এমন নির্মম ভাবে তোমাদের হত্যা করেছে। এবার তোদের মরণ হবে, শয়তান মোড়ল। ধন্যবাদ ডাক্তার বাবু, এবার আপনি চলে যান। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায় আর ডাক্তার অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যায়কারী কখনোই তার পাপ থেকে রেহাই পায় না, নিজের জীবন দিয়ে হলেও তার প্রতিদান দিতেই হয়। দূরের এক বনে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা ছিল জেলে। টোনা নদীতে মাছ ধরে তা বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। টোনা ছিল খুবই সাহসী। একদিন সকালে
টুনি টোনাকে বলতে থাকে। টোনা, এইভাবে এখানে বসে আছো কেন শুনি? খেয়ে দিয়ে তাড়াতাড়ি নদীতে মাছ ধরতে যাও। ওহো টুনি, তুমি জানো না আমি রাতে ছাড়া দিনে কখনো মাছ ধরতে যাই না? তুমি আজ থেকে রাতে মাছ ধরতে যাবে না। সবাই যেমন দিনে যায় তুমিও দিনেই যাবে। আর শোনো, রাতের বেলা নদীর পাড়ে ভূত প্রেত আড্ডা দেয়। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে ফেলে তখন আমার কি হবে শুনি? হা 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 হা, বড্ড হাসালে তুমি আমাকে। শোনো, এই পৃথিবীতে ভূত প্রেত বলতে কিছুই নেই। আর তুমি আমার সাহস সম্পর্কে কিছুই জানো না দেখছি। তোমার ওসব নিয়ে কখনোই ভাবতে হবে না, আমার কিছুই হবে না। আর রাতের বেলা অনেক মাছ পাওয়া যায়, বুঝেছো? তুমি কোনোদিন আমার কথা শুনেছো যে আজ শুনবে? তোমার যা মন চায় তুমি তাই করো। রাগ করে না আমার লক্ষ্মী বউ। রাতে বেশি বেশি মাছ মেরে ধনী হওয়ার পর আর কোনোদিন মাছ ধরতেই যাব না, হোক সেটা দিনে বা রাতে। এই তোমায় ছুঁয়ে কথা দিলাম আমি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, রাতে তো আবার মাছ ধরতে যাবে। টুনি টোনাকে খাবার বেড়ে দেয় আর টোনা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওই বনে যজ্ঞ আর কবুতর নামে দুই ডাকাত বাস করত। একদিন যজ্ঞ একটা পাহাড়ের সামন দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই পাহাড়ের গুহার ভিতর। যজ্ঞ তখন ওই গুহার ভিতরে একটা ঘর দেখতে পায়। ঘর দেখে যজ্ঞ একা একাই বলতে থাকে, আরে আরে, পাহাড়ের ভিতর এটা আবার কিসের ঘর? এটাকে তো মনে হয় আগে কখনো দেখিনি। যাই তো ভিতরে ঢুকে দেখি কে থাকে এই ঘরে। যজ্ঞ গুহার ভিতরে ঢুকে পড়ে আর ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখতে থাকে। যজ্ঞ ওই ঘরের ভিতর একটা সাপকে দেখতে পায়। আর সাপকে দেখে তো বেশ অবাক হয়ে যায়। আর সে মনে মনে বলতে থাকে, ওরে বাবা রে, কি বিশাল সাপ! তার মানে এটা সাপের ঘর। আমার জানা মতে এমন সাপ তো পৃথিবীতে থাকে না। মনে হয় এই সাপ এর ঘরে অনেক সোনাদানার মণি লুকিয়ে রেখেছে। যাই যাই, কবিতরের সাথে আলোচনা করি কিভাবে এই সাপের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া যায়। এরপর যজ্ঞ ওখান থেকে সোজা কবুতরের কাছে যায়। যজ্ঞকে দেখে কবুতর বলতে থাকে, কিরে যজ্ঞ, এমন অস্থির হয়ে আছিস কেন? কি হয়েছে? বনের পাখিরা কি আমাদের ডাকাতির কথা জানতে পেরেছে নাকি? আরে বন্ধু, ওসব কিছুই না। আমি ধনী হওয়ার একটা উপায় খুঁজে পেয়েছি। এবার আমাদের ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। আরে কি উপায় পেয়েছিস? আমাকে খুলে বল তো, সব শুনে আমিও একটু তোর মতো খুশি হই। যজ্ঞ কবুতরকে ওই সাপের ঘরের ব্যাপারে সবটা খুলে বলে। কিন্তু একটা কথা, ওই সাপকে বন্দি করব কিভাবে বলতো? সেই বুদ্ধিটাই এখনো খুঁজে পাইনি রে। মনে হচ্ছে অনেক ভাবতে হবে। এত ভাবার কি আছে? রাতের বেলা যখন এই সাপ তার ঘরে ঘুমিয়ে পড়বে তখন আমরা ওর ঘরে প্রবেশ করে ওকে বন্দি করব আর ওকে মেরে ফেলার হুমকি দিয়ে ওর কাছ থেকে সব সোনা দানা আর ওর মণি কেড়ে নিব। ব্যাস, হয়ে গেল। বাহ, তুই তো জব্বর বুদ্ধি দিলি রে কবুতর। তাহলে আজ রাতেই আমাদের মিশন হবে ওই সাপের ঘর। দুই ডাকাত বন্ধু আরো অনেক কথা বলে যে যার বাড়িতে চলে যায়। রাতের বেলা কবুতর আর যজ্ঞ পাহাড়ের গুহার ওই সাপের ঘরের দিকে রওনা দেয়। নদীর পাড়ে গিয়ে যজ্ঞ কবুতরকে বলতে থাকে, কবুতর তাড়াতাড়ি পা চালা, নদীর শেষ মাথায় পাহাড়। এখনো অনেকটা পথ বাকি রে। এর মাঝে যদি বনের পাখিরা জেগে যায় তাহলে আমাদের আর ডাকাতি করা হবে না। যজ্ঞর এই কথা নদীতে মাছ ধরতে থাকা টোনা শুনতে পায়। টোনা ওদের দেখতে পেলেও ওরা টোনাকে দেখতে পায় না। টোনা ওদের কথা শুনে মনে মনে বলতে থাকে, আরে আরে, আমি এ কি শুনলাম? এরা দুজন ডাকাত ডাকাতি করতে যাচ্ছে? না না, এরা কোথায় যাচ্ছে? আমাকে তো দেখতেই হবে। টোনা চুপি চুপি ওদের পিছু পিছু চলতে থাকে। অবশেষে ওরা ওই পাহাড়ের গুহার ভিতর প্রবেশ করে আর সাপের ঘরে চলে যায়। সাপটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল। এই দেখে কবুতর যজ্ঞকে বলে, এই সুযোগ যজ্ঞ, তাড়াতাড়ি জালটা দিয়ে সাপটাকে বন্দি কর। কবুতর বলার সাথে সাথে যজ্ঞ তার হাতের জাল দিয়ে সাপটাকে বন্দি করে। আর সাথে সাথে সাপটার ঘুম ভেঙে যায়।
এরপর যজ্ঞ আর কবুতর হেসে হেসে বলতে থাকে, এই সাপ, তুই এবার আমাদের জালে বন্দি হয়েছিস। যদি আমাদের হাত থেকে বাঁচতে চাস তাহলে তোর মণি আর এই ঘরে যত সোনা দানা আছে সব আমাদের দিয়ে দে বলছি। যজ্ঞর কথা শুনে সাপটা কিছুই বলে না, শুধু অঝরে চোখ দিয়ে পানি ফেলে। এভাবেই কিছুক্ষণ চলার পর কবুতর বলতে থাকে, যজ্ঞ, এইভাবে কাজ হবে না। আমাকে একটা লাঠি দে, একে মেরে আগে আধমরা করি, তারপর নিজ ইচ্ছায় এ আমাদের সব দিয়ে দিবে। টোনা এতক্ষণ সাপের ঘরের জানালা দিয়ে ওদের কাণ্ড দেখছিল। অসহায় সাপের এই পরিণতি দেখে টোনার অনেক মায়া হয়, আর টোনা মনে মনে বলতে থাকে, এই সাপকে বাঁচাতেই হবে, এদের এখান থেকে তাড়াতেই হবে আমার। কবুতর যেই না লাঠি দিয়ে সাপকে আঘাত করতে যাবে তখনই ওখানে টোনা চলে আসে। আর টোনা কবুতরের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে ওই লাঠি দিয়ে ওদের মারতে থাকে। ওরা দুজন টোনার শক্তির সাথে পেরে ওঠে না। ওরে বাবা রে, কবুতর, মার খেতে খেতে জীবন দেওয়ার চেয়ে এখান থেকে তাড়াতাড়ি পালা। এরপর ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। টোনা সাপটাকে জাল থেকে মুক্ত করে। সাপটা মুক্ত হয়ে বলতে থাকে, কেন কেন তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচালে বলো? এই শক্তিহীন অশান্তির জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। এখন তুমি ওদের পরিবর্তে মেরে ফেলো আমাকে। কিন্তু সাপ, তুমি কেন মরতে চাও? আর তুমি এখানেই বা এলে কি করে? আমি সাপরাজ্যের রানী ছিলাম। আমি ঘুরতে খুবই পছন্দ করতাম, তাই আমি সাপরাজ্য থেকে এখানে ঘুরতে আসি আর এই ঘরটা বানাই। বেশ ভালোভাবেই চলছিল আমার দিন। হঠাৎ একদিন একটা দুষ্টু জাদুকরনী আমার কাছে আসে আর আমার কাছ থেকে আমার মনে ছিনিয়ে নিয়ে যায়। আর সাথে সাথে আমি শক্তিহীন হয়ে পড়ি। আর শক্তি না থাকার কারণে আমি আমার রাজ্যে ফিরতে পারিনি। কেঁদো না সাপরানী, তুমি আমাকে ওই দুষ্ট জাদুকরনির ঠিকানা বলো, আমি তোমাকে তোমার মনি এনে দিব। সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করবে? আমার সাপমণি ফিরিয়ে আনবে? হ্যাঁ, আমি সত্যি বলছি, তুমি শুধু বলো ওই জাদুকরনি কোথায় থাকে। সাপরানী টোনাকে ওই জাদুকরনীর ঠিকানা বলে দেয়। আর সাপরানী তার ঘরের এক কোণ থেকে একটা পানি ভর্তি বোতল দিয়ে বলতে থাকে, এই বোতলের পানিগুলো যদি তুমি ওই জাদুকরনির গায়ে ঢেলে দাও তাহলে জাদুকরনি তার সব শক্তি হারিয়ে ফেলবে আর তুমি মণিটাও পেয়ে যাবে। এরপর টোনা বোতলটা হাতে নিয়ে রাতে জাদুকরনীর ঠিকানায় যায়। টোনা ওখানে গিয়ে দেখে জাদুকরনী ওই মণিটা নিয়ে যজ্ঞ করছে। আয় দুষ্ট জাদুকরনি, অন্যের মনি ছিনিয়ে নিয়ে এখানে শান্তিমতো যজ্ঞ করছিস তাই না? দাঁড়া, আমি মজা দেখাচ্ছি তোকে। এরপর টোনা ওই জাদুকরনীর গায়ে বোতলের পানি ঢেলে দেয় আর জাদুকরনীর সাথে সাথে শক্তিহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর টোনা মণি নিয়ে ওই সাপের ঘরে ফিরে আসে। টোনা মণিটা সাপের মাথায় পরিয়ে দেয় আর সাথে সাথে সাপটা সোনালী রঙের রূপ ধারণ করে। আর সে বলতে থাকে, তুমি অনেক ভালো। আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি কোনো দিন আমার শক্তি ফিরে পেতাম না আর আমার রাজ্যেও ফিরতে পেতাম না। এই নাও সোনার হাড়ি, আমি আসি তবে। বিদায় বন্ধু। এরপর টোনাকে সাপরানী এক হাড়ি সোনা দিয়ে চলে যায়। টোনা খুশি মনে সেই সোনার হাড়ি নিয়ে বাড়িতে চলে যায় আর অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হিজলতলি নামে একটা সুন্দর বন ছিল। ওই বনে অনেক পাখিরা বসবাস করত। সবাই অনেক মিলেমিশে বাস করত। যজ্ঞ দাদা, তোমার দোকানে আটা আছে গো? হ্যাঁ সুখী, এই তো তোর সামনেই তো, দেখতে পাচ্ছিস না? কতটুকু নিবি বল? নিব তো, অবশ্যই নিব। আগে বলো তোমার আটার কেজি কত করে? কেজি আবার কত? এই 60 টাকা কেজি। কি, 60 টাকা কেজি? এত দাম আটার? 40 টাকা হলে আমাকে 1 কেজি দাও তো। না না, আমার কাছে কম দামে আটা পাবি না। আমি কি আর অন্যদের মতো ভেজাল আটা বিক্রি করি নাকি? এই বনে আমি একমাত্র আটা ব্যবসায়ী যে কিনা শহর থেকে ভালো উন্নত মানের আটা নিয়ে আসি। এত দরদাম করে আমি আটা বিক্রি করতে পারবো না। যা তো বাপু। এমন সময় ওখানে টুনি এক
একটা পলিথিনের ব্যাগ নিয়ে হাজির হয়। কি যোগ্য দাদা, তুমি আমাকে এসব কি আটা দিয়েছো? হ্যাঁ, গতকাল রুটি খাওয়ার জন্য তোমার দোকান থেকে আটা নিয়ে গেলাম। রুটি বানাতে গিয়ে দেখি আটার মধ্যে পোকা, ইট, পাথর দিয়ে ভরা। দাম তো একটাও ছাড়োনি, আর আমাকে ভেজাল আটা দিয়েছো? এই টুনি, এই আমি তোকে কখন ভেজাল আটা দিলাম? হ্যাঁ, আমার নামে একদম বদনাম দিবি না। আটা নিয়ে গিয়ে কোথায় না কোথায় রেখেছিলি, সেখান থেকে হয়তো ভেজাল পড়েছে, আর এখন বাজারে এসে আমাকে সবার সামনে বদনাম দিচ্ছিস। যা যা বলছি এখান থেকে। যজ্ঞ আর টুনির চিৎকার চেঁচামেচিতে যজ্ঞর দোকানের সামনে বাজারের সব পাখিরা ভিড় জমায়। এই যে দাদা দিদিরা, তোমরাই দেখো না আটার মধ্যে ভেজাল আছে কিনা। টুনি তার হাতের আটার পলিথিন খুলে সবাইকে দেখায়। কি যোগ্য দাদা, খুব তো বলেছিলে যে তুমি নাকি ভেজাল আটা বিক্রি করো না, তাহলে আটার মধ্যে এসব কি? হ্যাঁ যোগ্য, এসব কি? হ্যাঁ, দিন দিন দেখছি তুই লোভী হয়ে উঠেছিস। লোভে পড়ে যা তা বিক্রি করছিস তুই। আমাদের বনে একমাত্র তুই আটা বিক্রি করিস, আর আমরা সবাই তোর থেকেই আটা কিনি। আর তুই কিনা এখন এসব ভেজাল আটা চড়া দামে বিক্রি করছিস? ছি! না মিঠু দাদা, না, এই টুনি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। চুপ কর যোগ্য, তুই আর একটা মিথ্যা কথা বলবি না। তুই মিথ্যে বলছিস নাকি টুনি মিথ্যে কথা বলছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, বুঝেছিস? ওই যে তোর আটার বস্তার ওপরে তো পোকা দেখতে পাচ্ছি। এর চেয়ে আর বড় প্রমাণ কি বলতো? শোনো সবাই, আমরা এই যোগ্য দাদার কাছ থেকে আটা কিনবো না আর। শুনেছি পশ্চিমের বনে নাকি একটা আটা ময়দার দোকান আছে। আমরা দরকার হলে ওখান থেকে আটা কিনে আনবো, তবু এমন ভেজাল জিনিস খাবো না আমরা। টুনি ঠিক কথাই বলেছে, আমরা কেউ যোগ্য থেকে আর আটা কিনবো না। ওসব ভেজাল আটা খেলে আমাদের পেট খারাপ করবে। এসব বলে সবাই চলে যায়। এরপর থেকে কেউ আর যজ্ঞর দোকানে আটা কিনতে আসতো না। এ দেখে যজ্ঞ ভীষণ রেগে যায়। এই শয়তান টুনির জন্য তো আমার সব কিছু বেচতে গেল। কত সুন্দর কম খরচে এমন আটা পেয়েছিলাম। ওই শয়তান টুনির জন্য তো এখন আর কেউ আমার দোকানে আটা কিনতেই আসে না। আমার আটার ব্যবসা বুঝি এবার গোহারান হারবে গো। এসব ভেবে যজ্ঞ দিন পার করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। না, আমার দোকানের আটাগুলো এভাবে ফেলে রাখতে পারছি না। এতগুলো আটা আমি নষ্ট করব নাকি? কি করা যায়, কি করা যায়? লোভী আটা ব্যবসায়ী যজ্ঞ ভাবতে থাকে। কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি আসে। পেয়েছি বুদ্ধি। সামনে তো হোলি আসছে, এটা তো আমার মাথাতেই ছিল না। আচ্ছা, আমি যদি এই ভেজাল আটাগুলো রং করে হোলির সময় বাজারে রং হিসেবে বিক্রি করি, তাহলে তো কেউ বুঝতেই পারবে না এগুলো রং করা আটা। দারুণ হবে এটা। আমার মাথায় কি বুদ্ধি! হ্যাঁ, এবার হোলিতে আটাই হবে পাখিদের রং। হা 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 হা। যেই ভাবা সেই কাজ। যজ্ঞ দোকানের সব আটা নিয়ে বাড়ি যায়। আটাগুলো আলাদাভাবে বিভিন্ন পাত্রে রাখে, আর আটার সাথে আলাদা আলাদা রং মিশিয়ে বিভিন্ন রং তৈরি করে। হা 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 হা। কে বলবে এসব রং করা আটা? আটা তো রং করে একদম আসল রঙের মতোই দেখাচ্ছে। এবার দেখবো কে আমার ভেজাল আটার বদনাম করে। যজ্ঞ এসব বলে খিলখিল করে হাসতে থাকে। এদিকে হোলির দিনও ঘনিয়ে আসে। বনের পাখিরা আনন্দে মেতে ওঠে। মা, ও মা, আর একদিন বাদেই তো হোলি, আমাকে রং কিনে দিবে না মা? আমরা রং খেলবো না মা? টুনটুন মা, তুইও না একটা বাহানা পেলেই তোর হয়েছে। যত সব মাতামাতি। তোকে তো বলেছি রং কিনে দিব। আরো পুরো একটা দিন পড়ে আছে। বাড়ির কাজগুলো সেরে নেই, তারপর কাল তোকে রং কিনে দিব। না না, তুমি আজকেই চলো, আমাকে রং কিনে দিবে। যদি আজ সবাই বাজারে সব রং কিনে নেয় তখন কি হবে? হ্যাঁ, বুঝেছি। রং না কেনা পর্যন্ত তোর পাগলামি থামবে না। চল চল আমার সাথে বাজারে। এরপর টুনি টুনটুনকে নিয়ে বাজারে যায়। আরে টুনি দিদি যে, রং কিনতে বুঝি বাজারে এসেছো? সে আর বলতে, আমার মেয়ে তো মাথাটা পাগল করে দিচ্ছে রং কেনার জন্য। আমারও তো একই কাহিনী, কিন্তু বাজারে তো মহাকাণ্ড বেড়েছে। ওই যজ্ঞর দোকান ছাড়া কোনো দোকানেই রং পাওয়া যাচ্ছে না। আর অন্য দোকানদাররা বলছে ওরা নাকি এবার শহর থেকে রং আনতে পারেনি, কিন্তু ওই ব্যাটা যজ্ঞ তো
চড়া দামে রং বিক্রি করছে। ওই অসৎ ব্যবসায়ী যজ্ঞ আটার দোকান বাদ দিয়ে এবার রঙের দোকান দিয়েছে, আবার চড়া দামও ধরেছে। নিশ্চয় ওখানেও কিছু গরমিল আছে, নয়তো ওই বেটা তো এত সহজে হাল ছাড়ার পাত্র না। চলো তো গিয়ে দেখি। এই বলে ওরা যজ্ঞুর রঙের দোকানে যায় আর গিয়ে দেখে যজ্ঞুর দোকানে লাল, নীল, সবুজ, হলুদ সব রকমের রঙগুলোর দিকে তাকিয়ে টুনি মনে মনে ভাবতে থাকে, আরে রংগুলো কি সত্যি আসল রং? রংগুলো দেখে তো কেমন যেন সাদা ফ্যাকাশে লাগছে, এগুলোতে আবার ভেজাল নেই তো? দেখো যজ্ঞ দাদা, একদিন বাদে হোলি, আর তোমার দোকান ছাড়া তো আর কোনো দোকানের রং পাওয়া যাচ্ছে না। দয়া করে আমাদেরকে সস্তা দামে রং দাও, না হলে যে আমরা পাখিরা হোলির দিনে রং খেলতেই পারবো না। যাই হয়ে যাক, আমি কিছুতেই সস্তা দামে রং দিব না। 100 টাকা করেই রং কিনতে হবে। এর আগের বার তো ভেজাল আটার জন্য আমাকে তোমরা অনেক অপমান করেছিলে। এবার তো রঙে কোনো ভেজাল নেই, এবার তো আমি কোনোভাবেই কম দামে রং বিক্রি করব না। তাই বুঝি যজ্ঞ দাদা, ঠিক আছে, তাহলে আমরা 100 টাকা দাম ধরেই রং কিনবো। তার আগে একটু রংগুলো নেড়েচেড়ে দেখি সত্যি এসব রঙে ভেজাল আছে কিনা। এই বলে টুনি যজ্ঞুর দোকানের সব রঙগুলো নাড়তে থাকে আর রঙগুলো নাড়াচাড়া করার ফলে পোকাগুলো ভেসে ওঠে আর সাদা সাদা কি যেন ভেসে ওঠে। এসব দেখে টুনি সবটা বুঝে যায়। ও, এবার আমি সবটা বুঝতে পেরেছি। এই দেখো, এই যে দেখো সবাই, রঙের মধ্যে পোকা আর এই সাদা সাদা আটার মতো দেখা যাচ্ছে। তার মানে তো এটা পরিষ্কার যে এই যজ্ঞ বেটা আবারও ভেজাল আটাগুলো রং করে আমাদের কাছে বিক্রি করছে। কি শয়তান বেটা যজ্ঞ, তুই আবার আমাদের সাথে প্রতারণা করলি? একবার ভেজাল আটা বিক্রি করলি, আর এবার রং করা আটা রং হিসেবে আমাদের কাছে বিক্রি করতে চাইছিস? কি ভেবেছিস একবার তোকে ছেড়ে দিয়েছি জন্য কি বারবার ছেড়ে দেব? এবার তোকে এর শাস্তি পেতেই হবে। পাখিরা যজ্ঞকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। অসৎ লোভী ব্যবসায়ী যজ্ঞকে পুলিশের হাতে তুলে দেয় আর ওরা সবার টাকা একখানে জোগাড় করে শহর থেকে রং কিনে নিয়ে আসে আর সবাই মিলে হোলি উৎসব পালন করে। রঙে মেতে ওঠে সব পাখিরা। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।